হে এভরিওয়ান, দিস ইজ মি তৌকির ফ্রম মুভি জগৎ। আজ একটি সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভির এক্সপ্লেনেশন দিতে চলেছি। মুভির নাম সিক্সা কুবর, অর্থাৎ কবরের আজাব। এটি বেশ ভিন্নধর্মী হরর মুভি, মূলত মৃত্যুর পরে কবরের শাস্তি এবং পাপের পরিণতি নিয়ে তৈরি হয়েছে, যেখানে একজন জীবিত মানুষ মৃত লাশের কবরে পাশাপাশি শুয়ে কবরের আজাবের সত্যতা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল, যা আমরা কল্পনাও করতে পারি না। কি এমন ঘটেছিল মুভির চরিত্রদের জীবনে? চলুন একসঙ্গে ডুব দেই সেই রহস্যজনক জগতে, যা আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। কথা দিচ্ছি পুরো সময়টা অর্থিত হবে। মুভির শুরুতে আমরা একটি চারজনের সুখী পরিবার দেখতে পাই, যেখানে বাবা আরিফ, মা মতিয়া এবং তাদের ছেলে আদিল এবং ছোট মেয়ের নাম ছিল সীতা। তাদের নিজেদের একটি বেকারি শপে পরিবারের সবাইকে একসাথে প্রতিদিনের মতো কাজ করতে দেখা যায়। আরিফ ও তার স্ত্রী পাউরুটির শেপ নিয়ে মজা করছিল। আরিফ মজার শেপ করে পাউরুটি বানাতে পছন্দ করত। সেদিন দেখা যায় সে কুমিরের শেপে পাউরুটি বানিয়েছে। সেটা দেখে তার স্ত্রী মজা করে বলে, তুমি ভালো শেপ বানাতে পারলেও বেকিং ভালো মতো করতে শেখোনি। কিছু সময় পর দেখা যায় তাদের পাশের দোকানে লম্বা একটি লাইন, যেখানে আমেরিকান একটি খাবারের দোকানে অনেক ডিসকাউন্টের জন্য ক্রেতারা ভিড় জমিয়েছে। সেটা দেখে সীতা ও তার বাবা আরিফের মন কিছুটা খারাপ হয়ে যায়। তাদের দোকানে কেউ আসছিল না, কারণ তাদের ব্যবসা খুব একটা ভালো চলছিল না। আর এই কারণে সীতার চাচা তার বাবাকে ছেলে মেয়েকে গ্রামের একটি মাদ্রাসায় ভর্তি করানোর পরামর্শ দিয়েছিল। এটা মনে করে সীতা তার বাবাকে কিছুটা অভিমান এবং শঙ্কা নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের দূরে সরিয়ে দিতে চাও? তার বাবা তাকে আশ্বাস দিয়ে বলে, এরকম কিছুই নয়। এরপর দেখা যায় দোকানে আদিলের স্কুলের দুজন বাচ্চা আদিলকে টিচ করছিল। তারা স্কুলেও আদিলকে টিচ করে। এটা দেখে সীতা রেগে তাদের দোকান থেকে বের করে দেয়, কিন্তু আদিল চুপ করেছিল, তাদের কোনো কথার উত্তর দিচ্ছিল না। কাহিনী আরও সামনের দিকে এগোলে বোঝা যাবে আদিল আসলে অনেকটা ভীতু এবং চুপচাপ স্বভাবের, কিন্তু সীতা তার ছোট হলেও একদম আদিলের উল্টো স্বভাবের মেয়ে। এরপর দোকানে আরও তিনজন কাস্টমার আসে। তাদের মধ্যে একজন আদিলের মায়ের সাথে কথা বলছিল। এ সময় আদিল একজন লোককে লক্ষ্য করে, যাকে একটু অদ্ভুত মনে হচ্ছিল। লোকটিও আদিলের দিকে তাকিয়েছিল এবং সে দোকানের ভেতরে প্রবেশ করে। আদিলের কাছে আসে। লোকটির কানে একটি হেডফোন ছিল, যাতে সে কিছু একটা শুনছিল এবং খুব ভীতু মনে হচ্ছিল তাকে। তার অবস্থা দেখে আদিলের মনে হচ্ছিল সে কিছুটা অস্বস্তি বোধ করছে এবং কিছুটা ভয় পেয়ে আছে কোনো একটা পরিস্থিতি নিয়ে। তাই আদিল লোকটিকে এক গ্লাস পানি দেয়। এরপর সেই লোকটি একটি ক্যাসেটের ফিতা আদিলকে দিয়ে বলে সে আল্লাহর কাজ করতে যাচ্ছে, যাতে তার বিশ্বাসের প্রমাণ দিতে পারে। লোকটি এরপর আদিলকে দোকানের বাইরে যেতে নিষেধ করে এবং চলে যায়। আদিল কিছুই বুঝে উঠতে পারে না তার কথা। এরপর সীতা দেখে একটি লোক ক্যাশ বক্স থেকে টাকা নিচ্ছে। সীতা তাকে জিজ্ঞাসা করলে বলে তার বাড়ি ফিরে যাওয়ার টাকা নেই। সীতা তার বাবাকে তাৎক্ষণিক চুরির ব্যাপারে বলে। তার বাবা মা লোকটিকে ধরার জন্য দ্রুত দোকানের বাইরে যায়। হঠাৎ সেখানে সে আমেরিকান দোকানে বড় একটি বিস্ফোরণ হয়। সীতার বাবা মা আদিল ও সীতার চোখের সামনে ভয়ানকভাবে মারা যায়। এই ভয়াবহতায় সীতা ও আদিল শকড হয়ে পড়ে। এরপরের সিনে দেখা যায় তারা দুজন পুলিশ স্টেশনে বসে আছে। পুলিশের কথাবার্তা শুনে বোঝা যায় এই বিস্ফোরণ যে লোক ঘটিয়েছে তার কাঁধে একটি ব্যাগ ও গায়ে লেদারের জ্যাকেট ছিল। সাথে সাথে আদিলের মনে পড়ে যায় যে এই লোকটি তাকে একটি ক্যাসেট দিয়েছিল। আদিল ক্যাসেটটি পুলিশকে দিতে যাওয়ার আগেই সীতা বুঝতে পেরে সেটা নিজের কাছে নিয়ে নেয় এবং পুলিশকে এ ব্যাপারে কিছুই বলে না। তারা বাসায় ফিরে তারা সেই ক্যাসেটটি টেপ রেকর্ডে চালু করে। সেখানে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, যেখানে একটি লোক তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। এটা শুনে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। বাবা ভাইয়ের মৃত্যুর পর দুই ভাই বোনের কাস্টডি পেয়েছিল তাদের চাচা। তিনি দুই ভাই বোনকে গ্রাম্য একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মাদ্রাসায় তাদের শিক্ষিকা কবরের আযাবের বিষয়ে বলছিলেন। তিনি মৃত্যুর পরে কবরে দুইজন ফেরেশতা মুনকার ও নাকিরের কথা বলেন, যারা মৃত ব্যক্তিকে তার প্রভু এবং দ্বীনের বিষয়ে প্রশ্ন করবেন। পাপী ব্যক্তিরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে তারা কৃতকর্মের জন্য ভয়ানক আযাব ভোগ করতে থাকবে। অপরদিকে যারা দুনিয়ায় ভালো কাজ করবে তারা কবরে শান্তিতে থাকবে। শিক্ষিকার এসব কথা শুনে সীতা বিশ্বাস করে না। সে শিক্ষিকাকে প্রশ্ন করে, যদি খারাপ মানুষ নরকেই থাকে তবে কবরে তাদের শাস্তি কেন দেওয়া হয়? শিক্ষিকা বলেন, যারা দুনিয়াতে আল্লাহর কথা মতো চলবে না তারা কবরে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না।
তখন থেকেই সে তার পাপের শাস্তি ভোগ করতে থাকবে। এরপর দেখা যায় সীতা জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে তার ভাই আদিলের সাথে দেখা করার জন্য। সীতা আদিলকে বলে এই গ্রাম থেকে সে পালাতে চায় এবং সে কবরের আযাবের বিষয়টি সত্য নয় এটি সে প্রমাণ করবে। সীতা আরও বলে সে বোম্বার লোকটি কবরের শাস্তির ভয়ে আমেরিকান বেকারিতে বিস্ফোরণ ঘটিয়েছিল, যাতে তার বাবা মাও মারা গিয়েছিল। সীতা আদিলকে নিয়ে গ্রাম থেকে বের হওয়ার একমাত্র পথ একটি হন্টেড টানেল দিয়ে পালাতে চায়, কিন্তু আদিল ভয় পাচ্ছিল। সীতা আদিলকে কিছুটা জোর করেই টানেলে প্রবেশ করে। হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেলে অন্ধকারে সীতা কিছু দেখতে পায় না। সে আদিলকে ডাকতে থাকে কিন্তু আদিলকে কোথাও দেখতে পায় না। কিন্তু একটি বাচ্চার গলা শুনতে পায় সীতা। সীতা পেছনে ফিরে ভয় পেয়ে তার নাম জানতে চায়। অদ্ভুত বাচ্চাটি তার নাম বলে। সীতা খুবই ভয় পেয়ে দৌড়ে টানেলের বাইরে বের হয়ে দেখে আদিল এরই মধ্যে সীতার শিক্ষকদের ডেকে নিয়ে এসেছে। সীতার শিক্ষক উমাইয়া খুবই ভালো ও সহানুভূতিশীল। তিনি সীতাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তখন সীতা টানেলের মধ্যে ইসমাইলকে দেখার কথা বললে উমাইয়া খুবই আশ্চর্য হন। এর মধ্যে রুমে অন্য শিক্ষিকা প্রবেশ করেন এবং সীতাকে অপরাধ করার জন্য সাদা হিজাব খুলে লাল হিজাব পরিয়ে দেন। এরপর দেখা যায় একটি কালো গাড়িতে করে মাদ্রাসার ফান্ড প্রদানকারীকে প্রবেশ করতে। রাতে সীতা যখন লাইব্রেরিতে পড়ছিল তখন জানালা দিয়ে উমাইয়াকে কোথাও যেতে দেখে। পেছনে জুহিতা ম্যাডাম উমাইয়াকে থামানোর চেষ্টা করছিল। সীতার সন্দেহ হলে সে বাহিরে গিয়ে দুই শিক্ষিকার কথা লুকিয়ে শোনে। উমাইয়া বলছিল মাদ্রাসার ফান্ডিং যে ব্যক্তি করে সে প্রতিবার যখন আসে তখন মাদ্রাসার একটি ছেলেকে টার্গেট করে, তার সাথে খারাপ কিছু করে, আর এইবার সে আদিলকে টার্গেট করেছে। উমাইয়া এসব মানতে পারে না। তার কথা শুনে বোঝা যায় ইসমাইলও ওই ব্যক্তির শিকার হয়ে মারা গিয়েছিল। এসব শোনার পরে সীতা খুব ভয় পেয়ে আদিলকে বাঁচানোর জন্য যায়। ওই লোক যে বাসায় ছিল সেই বাড়ির দিকে এগোতে থাকলে সীতা আদিলকে দরজা দিয়ে রুমের ভেতরে দেখতে পায়। সীতা আদিলকে বের করার জন্য সামনে এগোতে চাইলে গার্ডরা সীতাকে একটি রুমে আটকে রাখে। সে খুব চেষ্টা করতে থাকে রুম থেকে বাইরে বের হওয়ার জন্য। জানালা ভেঙে একটা সময় পর বাইরে বের হতে পারে। বাইরে বের হয়ে উমাইয়ার সাথে দেখা হয়ে যায়। উমাইয়া তাকে টাকা ও খাবার দিয়ে সেখান থেকে পালাতে বলে। সীতা দৌড়ে পালিয়ে জঙ্গলে রাস্তার ধারে ওই লোকটার জন্য অপেক্ষা করতে থাকে আদিলকে উদ্ধার করার জন্য। গাড়িটি আসলে সীতা একটি ঢিল ছুঁড়ে ড্রাইভারকে বিভ্রান্ত করে। ড্রাইভার কি হয়েছে দেখার জন্য সেদিকে গেলে সীতা আদিলকে গাড়ি থেকে নামিয়ে সেখান থেকে পালায় এবং সে হন্টেড টানেলে প্রবেশ করে। টানেলের মাঝামাঝি পৌঁছালে আবার সেই ইসমাইলের আত্মা তাদের কাছে সাহায্য চায়। ওরা ভয় পেয়ে প্রাণপণে টানেলের অপর প্রান্তে ছুটতে থাকে এবং টানেল থেকে বের হতে সক্ষম হয়। এর পরের সিনে দেখা যায় একটি নার্সিং হোমে একজন নার্সকে রোগী সেবা করতে। বোঝা যায় বহু বছর পার হয়ে গেছে এবং নার্সটি হচ্ছে সীতা। সীতা রোগীদের খুব টেক কেয়ার করে এবং রোগীরাও সীতাকে এজন্য খুব পছন্দ করে। দেখা যায় সীতা মিস্টার ওয়ায়ু নামের একজন বৃদ্ধকে দেখাশোনা করার জন্য তার রুমে প্রবেশ করে। বৃদ্ধ এক সময় খুব ধনী ছিলেন, বর্তমানে তিনি অ্যালজাইমার রোগে ভুগছেন। একটু পরে দেখা যায় বৃদ্ধের ছেলে মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। বৃদ্ধ তাদের সাথে কথা বলতে চায় না, বরং তাদের চলে যেতে বলে। এরপরে বৃদ্ধার মেয়ে সীতাকে অন্য একটি রুমে বৃদ্ধকে নার্সিং হোমে রাখার ফলে তাদের অনেক খরচ হচ্ছে বলে জানায় এবং সীতার সাথে খারাপ ব্যবহার করলে সীতাও তাকে ঠান্ডা মাথায় অপমান করে। তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সীতা তার রোগীদের ভিডিও দেখছে ল্যাপটপে, যে ভিডিওগুলো সীতা নিজেই বানায়। সে এরপর কিছু সায়েন্টিস্টদের আলোচনা শোনে যা ছিল অতি প্রাকৃত শক্তি সম্পর্কিত। তারা বলছিল অক্সিজেনের অভাবে ব্রেনে হ্যালোসিনেশন হয়, ফলে মানুষ উল্টাপাল্টা বিষয় দেখতে পায়। এটা শোনার পর সীতা টানেলে ইসমাইলকে দেখার কারণ হ্যালোসিনেশন হয়েছিল বলে ভেবে নেয়। এর পরের সিনে এক যুবককে দেখা যায় যে মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছে। যুবকটি আসলে আদিল। সে নার্সিং হোমে রোগী মারা গেলে তাদের গোসল করানো থেকে কবর দেওয়া সব কাজই করে। এরপর দেখা যায় আদিল ও সীতা একটি কবরের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আসলে সেই কবরটি হচ্ছে ওই বোম্বারের, যার দ্বারা বিস্ফোরণ ঘটার ফলে সীতার বাবা মা মারা গিয়েছিল। সীতার কথা শুনে বোঝা যায় কবরের আযাব সত্য নয়, এটা প্রমাণ করার চিন্তা সীতার মাথা থেকে এখনও যায়নি। ছোট থেকে এখন পর্যন্ত সে এই বিষয় নিয়ে ভেবেছে এবং তার চিন্তাকে সঠিক বলে সবার সামনে প্রমাণ করতে চায়। এরপর সীতা হোমে ফিরে আসে এবং মিস্টার ওয়ায়ুর সাথে কথা বলতে দেখা যায়। তার কথায় একটি টুইস্ট প্রকাশ পায়। মিস্টার ওয়ায়ু আসলে সেই লোক যে আদিলকে বলাৎকার করেছিল।
সীতা প্ল্যান করে এখানে এসেছে এবং এই লোকের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সীতার কাছে সে ছিল সবচেয়ে পাপী ব্যক্তি। অপরদিকে রুমের বাইরে থাকা আদিল সমস্ত কথা শুনতে পেরে প্রচণ্ড রাগ ঘৃণা নিয়ে রুমে প্রবেশ করে এবং ওয়ায়ুর দিকে তাকিয়ে অতীতের সেই নিকৃষ্ট ঘটনা মনে পড়ে যায় ও অপ্রকৃতস্থ হয়ে পড়ে। ওয়ায়ুর তার জীবনে করা পাপের জন্য কোনো অনুশোচনা ছিল না। আদিল রাগে ক্ষোভে ওয়ায়ুর গলা চেপে ধরে, কিন্তু সীতা থামিয়ে দেয়, কারণ সীতা ওয়ায়ুর স্বাভাবিক মৃত্যু চাইত। মৃত্যুর পরে তার শরীরের সাথে কবরের আযাবকে এক্সপেরিমেন্ট করার জন্য। একটু পরে ওয়ায়ু তার নিজের রিভলভার দিয়ে মুখের ভেতরে গুলি চালিয়ে আত্মহত্যা করে। পরের দিন ওয়ায়ুর বডি ধোয়ানোর সময় আদিলের আবার সে অতীত মনে পড়ে যায় এবং সে বমি করে দেয়। ওয়ায়ু মারা যাওয়ার পর তার লাশ তার ছেলে মেয়ে নিবে না বলেছিল এবং নার্সিংহোমকে দায়িত্ব দিয়েছিল দাফন করানোর জন্য। ওয়ায়ুর দাফনের সময় সীতা তার এক্সপেরিমেন্টের জন্য একটি ক্যামেরা নিয়ে ওয়ায়ুর পাশে তার কবরে শুয়ে পড়ে। আদিল তাকে পরের দিন বের করবে বলে জানায়। আদিল শেষ মুহূর্তেও সীতাকে কাজটা করা থেকে নিষেধ করে, কিন্তু সীতা ছিল কঠিন, একগুঁয়ে। বহু বছর সে এই এক্সপেরিমেন্টের জন্য অপেক্ষা করেছে। সীতা ক্যামেরা নিয়ে অপেক্ষা করতে থাকে। রাত গভীর হলেও সীতা কোনো কিছু করতে দেখে না। আদিল উপরে কবরের পাশে বসেছিল। হঠাৎ একটি বড় সাপ আদিলের পাশ দিয়ে চলে যায়। কবরের মধ্যে একটি ফাঁকার মধ্যে সীতা একটি কেঁচো দেখতে পেলে সে কেঁচোটা টেনে বের করে ফেলে। এরপর সকালে আদিল এসে সীতাকে বের করে। সীতা কিছুটা খুশি হয় এই ভেবে যে রাতে কোনো কিছুই হয়নি এবং ক্যামেরাতেও অস্বাভাবিক কিছু রেকর্ড হয়নি। এরপর সে এক টেলিভিশন চ্যানেলের শোতে এই বিষয়টি তুলে ধরার জন্য মনস্থির করে, যে শোতে গ্র্যাব টর্চার বিষয়ক খবর দেখানো হতো। সে এই শোতে ক্যামেরার রেকর্ডিং টেপ নিয়ে হাজির হয়, যাতে সে সবার কাছে প্রমাণ করতে পারে গ্র্যাব টর্চার বলে কিছু নেই। শোতে গিয়ে সীতা নিজের জীবনের কাহিনী বলতে শুরু করে। সে বলে কিভাবে একজন বোমারুর বোমা বিস্ফোরণে তার বাবা মা মারা গিয়েছিল। বোমারু বোমা বিস্ফোরণ করেছিল এই কারণে যে সে একটি ভালো কাজের দ্বারা কবরের আযাব থেকে মুক্তি পাবে। এই জন্য সে আমেরিকান একটি শপে বিস্ফোরণটি ঘটায়। কিন্তু সীতা বিশ্বাস করত গ্র্যাব টর্চার বলে কিছু নেই। পর থেকেই তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে গ্র্যাব টর্চারের সত্যতা যাচাই করার। শোতে সীতার রেকর্ডিংটা প্লে করতে বলা হয়, কিন্তু অদ্ভুতভাবে সেটা প্লে হচ্ছিল না। সীতা খুব রেগে গিয়ে ভাবতে থাকে মিস্টার ওয়ায়ুর পরিবার হয়তো টেলিভিশন চ্যানেলকে টাকা দিয়ে সেটা চেঞ্জ করিয়ে ফেলেছে। আবার ভাবে আদিল কোনোভাবে সেটা চেঞ্জ করেছে কিনা। এ কথা আদিলকে জিজ্ঞেস করলে আদিল কিছু করেনি বলে জানায়। রাতের বেলা সীতা তার বাবা মায়ের ছবি দেখে ইমোশনাল হয়ে কাঁদে। হঠাৎ মিস্টার ওয়ায়ুর রুম থেকে সীতার নাম ধরে ডাকতে শোনা যায়। সীতা সেই রুমে গেলে প্রথমে কাউকে দেখতে পায় না। ফিরে আসার জন্য দরজা বন্ধ করলে সে আবার তার নাম ধরে ডাকতে শোনে। এবার দরজা খুলে তাকাতেই সীতা কালো রঙের এক ছায়ামূর্তি দেখতে পায়। আরও কয়েকবার সে রুমের মধ্যে অশরীরী অদ্ভুত কিছু অবয়ব দেখতে পায়। এমন সময় রুমে ন্যানি নামের সীতার একজন বৃদ্ধা রোগী এসে সীতাকে জানায় তার স্বামী তার সাথে প্রতারণা করছে। ন্যানির স্বামীও একই হোমেই থাকে। সীতা ন্যানির কথা শুনে তার স্বামী রুমে গিয়ে দেখতে পায় হোমের অন্য একজন নার্সের সাথে ন্যানির স্বামী, যার নাম পান্ডি, অবৈধ কাজ করছে। পান্ডি ন্যানি ও সীতাকে দেখে স্ত্রীর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে পান্ডি এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়, কিন্তু ন্যানি কোনো কথা শুনতে চায় না এবং কষ্টে কাঁদতে শুরু করে। সীতা পরিস্থিতি সামলানোর জন্য পান্ডিকে বলে ন্যানিকে একা থাকতে দেওয়ার জন্য, তাহলে ধীরে ধীরে ন্যানি স্বাভাবিক হতে পারবে। কিন্তু পান্ডি রাজি হতে চায় না। সে বলে ন্যানি খুব এলোমেলো, সে নিজের খেয়াল রাখতে পারবে না, ওকে একা থাকতে দিও না। কিন্তু সীতা খুব বেশি গুরুত্ব না দিয়ে পান্ডিকে রাজি করায়। রাতের বেলা দেখা যায় একা একা ন্যানি খুব কষ্ট পাচ্ছে তার স্বামীর কাজের জন্য। অসুস্থতার জন্য সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে সেখানেও প্রসব করে এবং বমি করে ফেলে। একটু পরে ন্যানি কাপড়গুলো চেঞ্জ করে সে ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য চায় এবং খেয়াল করে তার হাতের বিয়ের আংটিটি আঙ্গুলে নেই, কোথাও পড়ে গিয়েছে। সে ভাবে আংটিটি ওয়াশিং মেশিনের মধ্যে হয়তো পড়েছে। আংটি খোঁজার জন্য ওয়াশিং মেশিনের ভেতরে হাত দিয়ে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে মাথা ভিতরে ঢুকিয়ে দেয় ন্যানি। হঠাৎ ভুলবশত মেশিন চালু হয়ে যায়। ন্যানির লম্বা চুলগুলো মেশিনের চাকায় আটকে গেলে সে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু চুলগুলো তার পুরো মুখ এবং মাথার চামড়া সহ ভয়ঙ্করভাবে উঠে যায়। ফলে ন্যানি সেখানেই মারা যায়। ন্যানির মারা যাওয়ার পরে তার স্বামী পান্ডি ভীষণ কষ্ট পায় এবং চিৎকার করে কাঁদতে থাকে।
পান্ডি বলতে থাকে ন্যানির কাছে আমার ক্ষমা চাওয়া হলো না, যার জন্য সে কবরে আযাব ভোগ করবে। এর জন্য সীতাকে সে দোষী করে, কারণ সীতা ন্যানিকে আলাদা থাকতে দিয়েছিল। এই ঘটনার জন্য সেই নার্সও খুব অপরাধবোধে ভুগছিল। পরবর্তী সিনে দেখা যায় সকালবেলা একজন বয়স্ক মহিলার সাথে সীতা কথা বলছে। বৃদ্ধা জানায় সে ন্যানির আত্মাকে ডাকতে চায়, যেন পান্ডি তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। সীতা এসবে বিশ্বাস না করলেও পান্ডির অবস্থা দেখে সে রাজি হয়। এরপর দেখা যায় হোমের আরও দুজন বৃদ্ধকে এই আধ্যাত্মিক কাজে হেল্প করার জন্য তারা ডেকে এনেছে। একটি গোল টেবিলে মোম জ্বালিয়ে তারা ন্যানির আত্মাকে ডাকে। ন্যানির আত্মা সেই বৃদ্ধার শরীরে আসে এবং পান্ডির সাথে কথা বলে। ন্যানির কাছে পান্ডি ক্ষমা চাইলে সে জানায় তার স্বামীকে সে ক্ষমা করবে একটি শর্তে, যদি পান্ডি ওই নার্সকে হত্যা করে। পান্ডি প্রথমে হকচকিয়ে গেলেও তার স্ত্রীর ক্ষমা পাওয়ার জন্য এবং কবরের আযাব থেকে মুক্তির আশায় ন্যানির কথায় রাজি হয়। সীতা তখন এই কাজে বিরোধিতা করে এবং এসব কিছুই বিশ্বাস করতে চায় না যা কিছু হচ্ছিল। বৃদ্ধা তখন চোখ খুলে সীতাকে বিশ্বাস করতে বলে। সবাই তখন সীতাকে বিশ্বাস করার জন্য বলতে থাকে। হুট করে সীতা তার পাশে ন্যানিকে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায় এবং উঠে গিয়ে জানালার পর্দা খুলে দেয় আর বলে, লাঞ্চের জন্য সময় হয়েছে, সবাই লাঞ্চের জন্য চলুন। এরপরে সিন চেঞ্জ হয়। দেখা যায় আদিল একটি পুরুষের লাশকে গোসল করাচ্ছে। তখন ঘটতে শুরু করে ভৌতিক কিছু ঘটনা। মর্গের কোনো একটা দরজা থেকে শব্দ হচ্ছিল। কোথায় শব্দ হচ্ছিল দেখার জন্য সেখানে গেলে আদিল আটকা পড়ে যায় সেখানে। দরজা খুলতেই সে দেখে যে লাশটি দোয়াচ্ছিল সে উঠে হাঁটছে। আদিল প্রচণ্ড ভয় লুকায়, কিন্তু সে খেয়াল করে তার চারপাশে আরও লাশ। সিন এরপর চেঞ্জ হয়ে যায়। সেখানে সীতা ও সেই নার্সকে দেখা যায়। এই নার্সের নাম ল্যানি। ল্যানি তার জীবনের অসহায়ত্বের কথা সীতাকে বলতে থাকে। সে বলে ছোটবেলা থেকেই তাকে কেউ ভালোবাসেনি, তার বাবা মাও না, কিন্তু পান্ডি তাকে ইম্পর্টেন্স দিয়েছে, তাকে প্রিটি বলেছে, তাই সে মিস্টার পান্ডির প্রতি আকর্ষিত হয়েছিল। এসব বলতে বলতে পান্ডিকে দেখা যায় একটি ছুরি হাতে ল্যানিকে খুন করতে আসছে। পান্ডি তার স্ত্রী ন্যানির কথায় ল্যানিকে মারতে চায়। সীতা ল্যানিকে নিয়ে পালিয়ে দরজা আটকিয়ে দেয়। এমন সময় হোমের অন্য এক বৃদ্ধ এসে ল্যানিকে ছুরি দিয়ে আঘাত করে। সীতা তাকে বাঁচাতে চেষ্টা করলে ল্যানি বলে তার জীবনের কোনো মূল্য নেই, তার মরে যাওয়াই উচিত। এরপর সেই ছুরি দিয়ে নিজের পেটে নিজেই কয়েকবার স্ট্যাবিং করে সে। সীতা বৃদ্ধকে জিজ্ঞেস করে সে কেন ল্যানিকে মেরেছে। বৃদ্ধ জানায় ল্যানি একজন ব্যভিচারিণী, তাকে মেরে আমি আমার কবরের আযাব কমিয়েছি। সীতা সেখান থেকে বেরিয়ে অন্য রুমে গিয়ে দেখতে পায় সব টিভি নিউজে শুধু কবরের আযাব সম্পর্কিত কথাবার্তা হচ্ছে। সেখানে অনেকে দাবি করছে তারা কবরের আযাব রেকর্ড করেছে। আবার অনেকে কবরের আযাব কমানোর জন্য পাপী মানুষদেরকে মারছে, এই ভেবে যে তাদের কবরের আযাব মাফ হবে। বৃদ্ধা সীতাকে জানায় পৃথিবী বদলে গেছে। সীতা এই কথা শুনেই সীতা দৌড়ে চলে যায় ওয়ায়ুর কবরের কাছে। সে কবর খোঁড়া শুরু করে। কবরের ভেতরে প্রবেশের সাথে সাথে কবরটি অটোমেটিক সংকীর্ণ হওয়া শুরু করে। হঠাৎই সীতা নিজেকে সেই টানেলের ভেতরে আবিষ্কার করে। খুব অবাক হয়ে সে হাঁটতে থাকে। কিছু দূর যাবার পর সে তাদের বেকারি শপ দেখতে পায়। সেখানে প্রবেশের পর সেই চোরকে দেখতে পায় টাকা নিতে, আর বাহিরে গ্লাস দিয়ে তার বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে চোরটিকে ছেড়ে দেয় আর তার বাবা মার আত্মাও শান্তি পায়। সে তার জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে তার বাবা মার মৃত্যুর বিষয় নিয়ে। এটা তার ঠিক হয়নি। মৃত্যু যখন আসবে তখন সেটা অবশ্যম্ভাবী। সে তার বাবা মার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে, কারণ সে সময় চোরের কথা না বললে তার বাবা মা হয়তো বাইরে যেত না আর তাদের মৃত্যুও হতো না। কিন্তু এখন সে বুঝতে পারে তার বাবা মার ভাগ্যে এভাবে মৃত্যু ছিল। এরপর সীতা বেকারি শপ থেকে বাইরে বের হয় এবং আবারও ইসমাইলকে দেখতে পায়। আসলে ইসমাইলের আত্মা ওয়ায়ুর অত্যাচার থেকে বের হতে পারছিল না। সীতা ইসমাইলের হাত ধরে সামনে দৌড়াতে থাকে এবং একটি গর্তে লাফ দেয়। এতে ইসমাইলের আত্মা মুক্তি পায়। গর্তে লাফ দেওয়ার পরে সীতা নিজেকে ওয়ায়ুর লাশের পাশে দেখতে পায়। যেমনটা সে প্রথম দিনে ওয়ায়ুর কবরে ক্যামেরা নিয়ে ঢুকেছিল, ঠিক সেরকমই দেখাচ্ছিল। সেখানে দেখা যায় ক্যামেরাও অন আছে। প্রথম দিনে যখন সেই ছোট গর্ত দিয়ে একটি কেঁচোকে দেখতে পেয়েছিল, ঠিক সেই গর্ত দিয়ে একটি বিশাল আকারের সাপ প্রবেশ করতে দেখে।
সাপটি প্রথমে সীতার বুকের উপরে উঠে তখন সীতা ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে সাপটি ওয়ায়ুর পেটের ভিতরে চলে যায়। এরপর পরই ওয়ায়ুর বডিটি উঠে বসে এবং কবরের বিচার শুরু হয়। মুনকার নাকি ফেরেশতা তাকে প্রশ্ন করে। ওয়ায়ু যেহেতু একজন পাপী ব্যক্তি ছিল, তাই সে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। তখনই তার ওপর কবরের আযাব শুরু হতে থাকে। তার মুখে বারবার বিশাল হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছিল। তার মুখ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছিল। তাৎক্ষণিক আবার হাতুড়ি দিয়ে মারা হচ্ছিল। সীতা এগুলো সামনাসামনি দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে বিশ্বাস করে যে কবরের আযাব সত্যি। সে বারবার ইস্তেগফার পাঠ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার অবিশ্বাসের জন্য। সাপটি ওয়ায়ুর মুখ দিয়ে বের হয়ে একটি রাক্ষসে পরিণত হয় এবং তাকে টর্চার করতে থাকে। ওয়ায়ু মাপ চাচ্ছিল তার দুনিয়ার কৃতকর্মের জন্য, কিন্তু তার শাস্তি কম ছিল না। এরপর সাপটি অনেকগুলো মাথা বিশিষ্ট ভয়ঙ্কর সাপে পরিণত হয় এবং তাকে ক্রমাগত দংশন করতে থাকে। সীতা এসব দেখে বারবার ক্ষমা প্রার্থনা করছিল তার ভুলের জন্য এবং সে সেখান থেকে বেরোনোর জন্য আদিলকে ডাকতে থাকে। এরপরই দেখা যায় আদিল তাকে কবর থেকে বের করছে। কবর থেকে বের হবার পর দুজনেই দৌড়াতে থাকে, কিন্তু আদিল অসুস্থ হয়ে পড়ে এবং সে সেখানেই পড়ে যায়। তখন একটি কণ্ঠে সীতাকে প্রশ্ন করে, তোমার রব কে? প্রশ্ন শুনে সীতা বিস্ময় এবং ভয় নিয়ে তাকায়, কিন্তু প্রশ্নকারীকে স্ক্রিনে দেখানো হয় না। এর থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, সীতা প্রথম যেদিন ওয়ায়ুর কবরে এক্সপেরিমেন্টের জন্য শুয়েছিল সেদিনই হয়তো মারা গেছে। সীতার মৃত থাকার পেছনে দুটি কারণ একটু ভেবে দেখলেই নিশ্চিত হওয়া যায়। প্রথমত, সীতা ক্যামেরা নিয়ে কবরে গিয়েছিল প্রথমবার ওয়ায়ুর দাপন করার সময়। দ্বিতীয়বার সীতাকে আবার যখন কবরে নামতে দেখা যায় তখন তার কাছে কোনো ক্যামেরা ছিল না। দ্বিতীয়ত, একজন মৃত মানুষকে মৃত্যুর পর কবরে মুনকার নাকির ফেরেশতাগণ তার রবের বিষয়ে প্রশ্ন করবেন এবং মৃত ব্যক্তিরাই কেবল কবরের আযাব দেখবে যা সীতা দেখেছিল। এর পরের সিনে দেখা যায় একটি মোবাইলে ওয়ায়ুর ভিডিও চলছে আর একজন বৃদ্ধার হাত দিয়ে মোবাইলটির কভার বন্ধ হতে দেখা যায়। সে হাতের আঙুলে ন্যানির বিয়ের আংটি ছিল। এরপর বৃদ্ধা কাউকে ডাকতে থাকেন ঘুমানোর জন্য। আগামীকাল নাকি তারা পিকনিকে যাবে। রহস্যজনকভাবেই এখানেই শেষ হয় মুভিটি। এই মুভিটির শেষ অংশে দর্শকদের অনেক কনফিউশন রয়ে যাবে, অনেকগুলো প্রশ্ন আসবে মাথায়। এখন আমি আমার মতো করে আপনাদেরকে সেগুলো একটু ক্লিয়ার করি। আগেই বলেছি, আমার মনে হয়েছে প্রথম দিন যখন সীতা কবরে এক্সপেরিমেন্টের জন্য শুয়েছিল সেদিনই মারা গেছে। এরপরে সব কাহিনী, যেমন সীতার টিভি শোতে ভিডিও ক্লিপ নিয়ে পৌঁছানো, ন্যানির মৃত্যু থেকে শুরু করে যা কিছু দেখানো হয়েছে, সেসব সীতা কবরে শোয়ার পর হয়তো ঘুমিয়ে গিয়েছিল বলে স্বপ্ন দেখেছে এবং যথেষ্ট অক্সিজেনের অভাব হয়েছিল বলে সে টানেলে তাদের বেকারি শপে ঘুরে বেড়ানো আর বাবা মার সাথে দেখা হওয়া, ইসমাইলের সাথে দেখা হওয়া, এসবই ছিল অক্সিজেনের অভাবে হওয়া হ্যালুসিনেশন। এ বিষয়ে এজন্য আগেই মুভিতে সীতার ভিডিও দেখার মাধ্যমে দর্শকদেরকে হিন্টস দেওয়া হয়েছিল। এক পর্যায়ে অক্সিজেনের স্বল্পতায় সীতা কবরেই মারা যায়। তো এই ছিল সিক্সা কুবোর মুভির কাহিনী। মুভির লাস্টে দেখার পর দর্শক সীতার দ্বিতীয়বারের কবরে যাওয়া বা তাকে তার রবের বিষয়ে প্রশ্ন করা, এসব মিলিয়ে আপনাদের কি মনে হয়, আসলে সে কি বেঁচে ছিল? কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে মুভিটি।